Department of Biological Science and Bioengineering, IIT Kanpur, and today's lecture will be on the biotechnology and its processes, second lecture. তো লাস্টের দিন আমরা কি অবধি পড়েছিলাম? লাস্ট দিন আমরা পড়েছিলাম যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ যেটা আমরা ইউজ করে থাকি, সেটা কেন ইউজ করে থাকি? দুটো বিজাতীয় ডিএনএ কে একসাথে জোড়া লাগাবার জন্য। এবার কথা হচ্ছে, বিজাতীয় বলতে এখানে কি বোঝানো হচ্ছে? বিজাতীয় বলতে বোঝানো হচ্ছে যে দুটো ডিএনএ, দুটো আলাদা আলাদা ডিএনএ এর অংশ ছিল। কথাটা বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, ধরা যাক ইকোলাই, এটা এর ভেতরে এরকম একটা প্লাজমিড আছে, সাপোজ দিস ইজ দ্য ইকোলাই প্লাজমিড। এবং এদিকে কি আছে? এদিকে আছে একটা ডিএনএ মলিকিউল, যেটা কি ক্যারি করে, যে না অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিন। এটাকে ধরা যাক এটা অন্য আর একটা ইকোলাই, ইকোলাই 2, এটাকে ইকোলাই 1 ধরলাম। ওকে। আর সাপোজ যে জিনটার কথা আমরা বলছি, যেটাতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিন থাকে, সেটা ধরা যাক এই জিন। এটাকে আমরা কি নাম দেব? এএমপি। কেন এএমপি নাম হলো? এর কারণটা হচ্ছে, আমরা যখন কোনো ডিএনএ এর ক্ষেত্রে এই কথাটি বলি যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধকারী জিন, এগুলোর নাম কিরকম হয়? এগুলোর নাম হয় নাম অ্যান্টিবায়োটিক যেটার এগেইনস্টে এটা ব্যাকটেরিয়াকে রক্ষা করে। অ্যান্টিবায়োটিক জিনের নাম, আর অ্যান্টিবায়োটিক যার এগেইনস্টে কাজ করে। তো যদি জিনের নাম হয় এএমপি, এর মানে এএমপি অর্থাৎ অ্যাম্পিসিলিন প্রতিরোধক গেল। যদি নাম হয় KAN, এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে গিয়ে ক্যানামাইসিন প্রতিরোধক জিন। প্রতিরোধক জিনের কাজ কি হয় সেটা আমরা একটু পরে বুঝবো, প্রথমে নামগুলো দেখে নিই। প্রতিরোধক জিনের কাজ কি হয় সেটা আমরা পরে বলবো। যদি এরকম নাম দেখি স্ট্রেপ, এর মানে স্ট্রেপ্টোমাইসিন প্রতিরোধক। এবার যদি আমরা অ্যান্টিবায়োটিকের কাজ নিয়ে ডিসকাস করি, তাহলে আমরা কি জানি অ্যান্টিবায়োটিক কি কাজ করে? অ্যান্টিবায়োটিক মাইক্রো অর্গানিজমকে ধ্বংস করতে কাজে লাগে। যেমন ধরা যাক এটা একটা পেট্রি ডিশ, এর মধ্যে ব্যাকটেরিয়া আছে। কি আছে? সাপোজ ইকোলাই। তো আগেও আমি একদিন ব্যাকটেরিয়াল মিডিয়া সম্পর্কে কথা বলেছিলাম, যে ব্যাকটেরিয়াকে যখন কোনো ল্যাবরেটরিতে কালচার করা হয়, অর্থাৎ সেই ব্যাকটেরিয়াকে যখন আমরা পালন করি, তখন সেই ব্যাকটেরিয়াকে কি করতে হয়? একটা মিডিয়ার মধ্যে রাখতে হয়। সেই মিডিয়াটার মধ্যে ব্যাকটেরিয়ার খাদ্যোপযোগী সমস্ত রকমের উপাদান থাকে, গ্লুকোজ থাকে, ভিটামিন থাকে, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। এবং এই মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো কি করে, যে না এগুলো ধীরে ধীরে ব্যাকটেরিয়াকে খাবার যোগায়, পোষক পদার্থ যোগায়। এবং তার জন্য মিডিয়া বা এমন একটা জায়গা যেটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, অর্থাৎ ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়, ব্যাকটেরিয়া নিজের পপুলেশনকে ইনক্রিজ করে। তো এটা হচ্ছে একটা ধরা যাক মিডিয়া যেটার মধ্যে ইকোলাই গ্রো করে গেছে। তো সায়েন্টিস্টরা অনেক অ্যান্টিবায়োটিক অলরেডি ডিসকভার করেছিল। যে অ্যান্টিবায়োটিক গুলো কি করে? অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।
গেল। তো কি কি অ্যান্টিবায়োটিক ছিল? একটা ছিল অ্যাম্পিসিলিন, একটা ছিল ক্যানামাইসিন, এরকম আছে অ্যাজিথ্রোমাইসিন, তারপর আছে হচ্ছে গিয়ে স্ট্রেপ্টোমাইসিন। গেল। তো এই অ্যান্টিবায়োটিক গুলো সায়েন্টিস্টরা অলরেডি ডিসকভার করেছিল। এবার এই অ্যান্টিবায়োটিক গুলো যদি আমি ব্যাকটেরিয়াল কালচারে দিয়ে দিই তাহলে কি হবে? দেখা যাবে যে ইকোলাইয়ের এরকম এরকম করে কলোনি গুলো তুমি পাচ্ছিলে, যখনই তুমি অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে তখন কি হবে? ইকোলাই গুলো মরে যাবে। কেন মরে যাবে? কারণ অ্যান্টিবায়োটিক তো এই কাজটাই করে। অ্যান্টিবায়োটিকের কাজ কি? ব্যাকটেরিয়াকে ধ্বংস করা। নো ইকোলাই। তো এই হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিকের কাজ। ওকে, ল্যাবরেটরিতে যেভাবে ধরা হয় সেইভাবে বোঝাচ্ছি যে এটা হচ্ছে ল্যাবরেটরি কাজ। এবার ধরা যাক এই পৃথিবীতে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, দেখা যাক কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যা অ্যান্টিবায়োটিক প্রতিরোধক। ওকে, এইসব ব্যাকটেরিয়া অনেক কিছুই হতে পারে, কিন্তু ধরা যাক কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অ্যান্টিবায়োটিক প্রতিরোধক। তো মেনলি অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করছি ব্যাকটেরিয়াকে মারবার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে না, কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যা অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক তাকে মারতে পারে না, অর্থাৎ তার পপুলেশনকে শেষ করে দিতে পারে না। তো সায়েন্টিস্টরা দেখলো, আচ্ছা এই যে ব্যাকটেরিয়া গুলো যারা অ্যান্টিবায়োটিক দিয়ে মরছে না, এদের মধ্যে কি আছে? তখন দেখা গেল যে ব্যাকটেরিয়া গুলো এমন জিন বহন করে যা অ্যান্টিবায়োটিককে অকেজো করে দেয়, অকেজো করে দেয়। জিনগুলো ডাইরেক্ট অকেজো করে না, জিন থেকে প্রথমে আরএনএ, এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, এবং এই প্রোটিনটাই মেনলি অ্যান্টিবায়োটিক গুলোকে কাজ করতে দেয় না। তো যে ব্যাকটেরিয়া গুলো অ্যান্টিবায়োটিক প্রয়োগ করায় মারা যায় না, তাদের মধ্যে এমন কিছু জিন আছে যে জিনের প্রোডাক্ট যে প্রোটিন, সেটা ওই অ্যান্টিবায়োটিকটাকে কাজ করতে দিচ্ছে না। খুব সিম্পল এক্সাম্পল, একটা ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক দাওয়াতে মরে যাচ্ছে আর আরেকটা ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক দাওয়াতে মরে যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই ভিতরে কোনো জেনেটিক এলিমেন্ট আছে, যেটা আমরা এতদিন জানি যে ম্যান্ডেল বলে গেছিল ফ্যাক্টর, চরিত্র, এতদিন ধরে পড়ে আসছি। সেরকমই এই ব্যাকটেরিয়ার চরিত্র কি? এই ব্যাকটেরিয়ার চরিত্র হচ্ছে গিয়ে না, আমি অ্যান্টিবায়োটিকে মরবো না, আমার মধ্যে এমন জিন আছে যেটার যে প্রোডাক্ট প্রোটিন হয় সেটা ওই অ্যান্টিবায়োটিকটাকে শেষ করে দেয়। তো সায়েন্টিস্টরা এই সম্পূর্ণ ইভেন্টটাকে কি করলো? প্রথমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া নিল। গেল। এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া গুলো থেকে কি করবে? যে জিনটি অ্যান্টিবায়োটিককে অ্যান্টিবায়োটিককে ধ্বংস করে সেটাকে আলাদা করা। কিভাবে আলাদা করে সেটাও আজকে আমরা জানবো। আমি ওভারঅল প্রসেসটা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবে, যে জিনটাকে কিভাবে আলাদা করে। এবার ধরা যাক এই এক্সাম্পলটা যেটা আগে আমি নিয়েছিলাম, যে ইকোলাই 2, যার মধ্যে এএমপি আছে। এই কথাটির অর্থটা কি? এই কথাটির অর্থটি হচ্ছে যে ইকোলাই 2 যেটা আছে এটাকে অ্যাম্পিসিলিন প্রয়োগ করে মেরে ফেলা সম্ভব নয়, মেরে ফেলা সম্ভব নয়। গেল। ঠিক আছে। তো আমাদের কি আলাদা করতে হবে? এই ইকোলাই 2 থেকে ওই জিনটাকে আলাদা করতে হবে,
যেটা এএমপি প্রতিরোধক জিন যেটা আছে, এএমপিআর, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স। তো ঠিক আছে, আবার ইকোলাইতে যাই। ইকোলাইয়ের মধ্যে এটা একটা ডিএনএ, এই ডিএনএ এর মধ্যে কি আছে, যে না এর মধ্যে এএমপি জিন আছে। তো সায়েন্টিস্টরা প্রথমে কি করলো, দেখলো যে এএমপি জিনটার সিকোয়েন্স কি। ধরা যাক এটা একটা জিন, এর মধ্যে ধরো কতগুলো বেস পেয়ার আছে, অনেকগুলো। ধরো 3 কিলো বেস পেয়ার, মানে 3,000 খানা বেস পেয়ার আছে, অর্থাৎ এরকম হাইড্রোজেন বন্ড 3,000 খানা আছে, 3,000 খানা এরকম বেস পেয়ার আছে। এটা কি, এটা এএমপিআর জিনটা, সাপোজ ধরা যাক। তো সায়েন্টিস্টরা অনেক সময় দেখলো যে আরে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনগুলো আছে, এর এই দিকটাতে বা এই দিকটাতে অপরদিকে এরকম ভাবে কি আছে, রিকগনিশন সাইট অফ ডিফারেন্ট রেস্ট্রিকশন এনজাইম। বুঝলে? এবার তোমরা হয়তো এটা ভাবতে পারো যে এতটাই কিভাবে সম্ভব যে কি অ্যাম্পিসিলিন জিন রেজিস্ট্যান্সের ঠিক একদম বাইরের দিকেও একটা এরকম রিকগনিশন সাইট আছে, ভেতরের দিকেও আছে, এই দিকেও আছে, এই দিকেও আছে। এটা বেসিক্যালি সায়েন্টিস্টরা কি করে, এই যে এই জিনটা আছে, এই জিনটার মধ্যে তারা অনেকগুলো এনজাইম, অর্থাৎ রেস্ট্রিকশন এনজাইম এর রিকগনিশন সাইটটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে। হয়তো ব্যাপারটা এরকম যে হয়তো জিনটা শুরু হয়েছে এরকম ভাবে ATG GC, এরকম হয়তো কয়েকটা বেস পেয়ার যাওয়ার পর তোমার রিকগনিশন সাইট আসলো, হয়তো সম্পূর্ণ জিনটার মধ্যে রিকগনিশন সাইট নেই। তো মোস্ট অফ দা টাইম দেখা গেছে যে অল্প কিছু কোনো একটি জিনের এলিমেন্টের যদি এদিক ওদিক অল্প কিছু করা হয়, তাতে তার অ্যাক্টিভিটি খারাপ হয় না। অর্থাৎ কোনো একটা জিনের যদি মোস্ট অফ দা টাইম যদি সামান্য কিছু অংশ সরিয়ে দেওয়া হয়, সে সরানোর উপরেও ডিপেন্ড করে কোন জায়গাটাকে আমরা সরাবো। কিন্তু এখনকার মতো জাস্ট এটুকু বুঝে নাও, কোনো একটি জিনের অল্প কিছু অংশ যদি রেস্ট্রিকশন এনজাইম সরিয়েও দেয়, তাতে তার অ্যাক্টিভিটি কমে যায় না। তো ওভারঅল কি করা হয়, যে না ইকোলাই, যে ব্যাকটেরিয়াটা ইকোলাই থেকে প্রথমে ডিএনএ, ইকোলাই 2 থেকে প্রথমে কি করবে, ইকোলাই 2 থেকে প্রথমে ডিএনএ আইসোলেট করলো, ডিএনএ বের করলো, ডিএনএ বের করা, ডিএনএ বের করে সেটার মধ্যে কি করবে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে দেবে। সাপোজ কি ইউজ করলো, ইকো আর ওয়ান। এর আগের দিন আমরা ইকো আর ওয়ান এর সমস্ত কিছু সম্পর্কে জেনেছি, যে ইকো আর ওয়ান কোথায় কাটিং করে, কোথায় কি করে, কোথায় না করে। এবং ধরা যাক এই একটা জিন, এটা এএমপিআর, যে জিনটা আমাদের প্রয়োজন, তার এখানে একটু কাট করে দিল, এখানে একটু কাট করে দিল ইকো আর ওয়ান এসে, তাহলে কিরকম দাঁড়াবে, তাহলে অনেকটা তোমাদের এই যে এই ছবিটার মতো এরকম দাঁড়াবে। ধরা যাক বিজাতীয় ডিএনএ ফিএনএ এগুলো ছাড়ো, ধরা যাক এটা হচ্ছে ইকোলাই 2 এর এএমপিআর জিন, ওকে। আর এটা ধরো ইকোলাই 1 এর কোনো একটা প্লাজমিড, ইকোলাই 1 মানে যেটা হচ্ছে গিয়ে এমপি। হ্যাঁ, এবার দুটোর মধ্যে যদি আমরা ইকো আর ওয়ান দিয়ে কাট করি, দেখা যাবে এখানে একটা সাইট তৈরি হবে, এখানে একটা সাইট তৈরি হবে, যে সাইট দুটো একে অপরের সাথে হাইড্রোজেন বন্ধনী তৈরি করতে পারে। এবার হুম ব্যাপার হচ্ছে যে এখানে যেমন জি এর সাথে এই জি, টি টি এর সাথে এ টি মিল খেয়ে গেল, আর সেরকমই তাহলে হাইড্রোজেন বন্ড তৈরি হয়ে গেল। হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার পরও এই দুইটো জায়গায় ফসফোডাই এস্টার বন্ড থাকে না, তখন আমরা লাইগেজ নামে একটা এনজাইম প্রয়োগ করি। আগে আমি যখন মলিকুলার বায়োলজির ডিএনএ রেপ্লিকেশন, আরএনএ ট্রান্সক্রিপশন, আরএনএ ট্রান্সলেশন এগুলো যখন আমি পড়াচ্ছিলাম, আমি তখন বারবার লাইগেজ এনজাইম সম্পর্কে বলেছি। লাইগেজ এনজাইম কি করে, দুটো ডিএনএ, ধরা যাক এরকম একটা এ টি ধরা যাক, এটাই ধরা যাক, এই উপরের এক্সাম্পলটাই ধরা যাক, GC T T A A, উপরে ধরা যাক
এ টি টি সি, নিচে জি। এবার এই দুটোর মধ্যে কি হবে, হাইড্রোজেন বন্ড তৈরি হবে। হাইড্রোজেন বন্ড কিভাবে তৈরি হয়, হাইড্রোজেন বন্ড কিভাবে তৈরি হবে, জি এ এ টি টি, সি টি টি এ এ জি। এবার আমরা জানি যে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি এগুলো তো সব ফসফোডাইএস্টার বন্ড দিয়ে যুক্ত। হুম। তো আসলে এই জায়গায় যে ফসফোডাইএস্টার বন্ধনীটা থাকে দেখো নেই, কারণ এটাও একটা 5 ড্যাশ, এটাও একটা 3 ড্যাশ। তো মানে এদের দুজনের মধ্যে কোনো ফসফোডাইএস্টার বন্ডিং থাকে না। যদি আমরা লাইগেজ প্রয়োগ করি, লাইগেজ প্রয়োগ করার পরে এই ফসফোডাইএস্টার বন্ডটা তৈরি হয়। মূলত এখানে মনে রাখতে হবে, দুটো ডিএনএ কে জোড়া লাগানোর জন্য সবসময় লাইগেজ ইউজ করা হয়, এর জন্য একে মলিকিউলার গ্লু বলে। লাইগেজকে কি বলে, লাইগেজকে বলে মলিকিউলার গ্লু। আর রেস্ট্রিকশন এনজাইমকে কি বলে, মলিকিউলার সিজার। বানান ভুল হতে পারে, যাই হোক। তো লাইগেজ রেস্ট্রিকশন এনজাইম কি করে, দুটো এরকম দুটো ডিএনএ আছে, প্রথমে আরই ইউজ করা হয়। আরই ইউজ করলে এরকম ভাবে কেটে যায় কেটে যায়, এদিকে কেটে যায় কেটে যায়। তারপর তারা কি করে, হাইড্রোজেন বন্ড ফর্ম করে। এখানে একটা ফাঁকা স্থান থেকে যায় যেখানে ফসফোডাই বন্ড, ডাইস্টার বন্ড থাকে না। আর তারপর যখন আমরা লাইগেজ দিই, তখন ডিএনএ দুটো একে অপরের সাথে জোড়া লেগে যায়। গেল? তো এবার আমাদেরকে মনে রাখতে হবে যে দুটো ডিএনএ অণু জোড়া লাগাতে গেলে আমাদেরকে কি এনজাইম প্রয়োগ করতে লাগে। আমাদেরকে যে এনজাইমটি প্রয়োগ করতে লাগে সেটার নাম হচ্ছে গিয়ে লাইগেজ। এবার তোমরা ভাবো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ইউজ করে আমরা এই ইকোলাই 2 থেকে এএমপিআর জিনটিকে আলাদা করে কাট করে নিলাম। এই এএমপিআর জিনটিকে তারপর আমরা কি করব, ইকোলাই 1 এর প্লাজমিডের সাথে প্লাস এএমপিআর জিন প্লাস কি করব, লাইগেজ। এর ফলে কি হবে, একটা নতুন তৈরি হবে ডিএনএ, যেটার মধ্যে কি থাকবে, এএমপিআর থাকবে। এবং এই জিনটা যদি তুমি কোনো একটা ইকোলাই 1 ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দাও, যেটার মধ্যে এখন এএমপিআর আছে, তাহলে কি হবে, এটা অ্যাম্পিসিলিন প্রয়োগে, অ্যাম্পিসিলিন প্রয়োগে মারা যাবে না। তো ওভারঅল আমরা বারবার কিন্তু একই কথাতেই বলছি যে দুটো বিজাতীয় ডিএনএ যে আছে তাদেরকে আমাদেরকে জোড়া লাগাতে হবে। তো ওভারঅল যদি আমরা দেখি, এই ইকোলাই 2, ইকোলাই 1, এটা ইকোলাই 2, এখান থেকে এএমপিআর জিনটা এখানে ঢুকিয়ে দিতে হবে। এএমপিআর জিন আলাদা করার প্রসিডিওর কি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এএমপিআর জিনটাকে কাট করা হয় এবং লাইগেজ দিয়ে এএমপিআর জিনটাকে আবার জুড়ে দেওয়া হয়। তো এটাই হচ্ছে গিয়ে ওভারঅল মলিকুলার বায়োলজি। তো এবার এই জিনিসটাকে এরা কিরকম ভাবে ব্যবহার করেছে সেটা যদি একটু আমরা, আচ্ছা এটুকু বুঝতে পারলাম তো, যে কোনো একটা ডিএনএ যখন দুটো ইকোলাই এএমপিআরটাকে কি করব, প্রথমে আড়ি দিয়ে কেটে নেব, কেটে নিয়ে আলাদা করে যখন পোর্শনটা তৈরি হবে, এর সাথে ইকোলাই 1 এর ডিএনএ কে জুড়ে দেব, এর সাথে ইকোলাই 1 এর ইয়েটাকে জুড়ে দেব, প্লাজমিডকে। তারপর এই প্লাজমিডটাকে আবার ইকোলাই 1 তে ঢুকিয়ে দেব। এর ফলে কি হবে, ইকোলাই 1ও ধীরে ধীরে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট হয়ে যাবে। এবার আরো দুটো টেকনিক আছে। আহ, যেমন মানে এখানে দেখছো যে বিজাতীয়, বিজাতীয় ডিএনএ অণু, বিজাতীয় ডিএনএ অণু ধরা যাক এটা সেই এএমপিআর জিন এবং বাহক প্লাজমিড।
বলছে একই রেস্ট্রিকশন উৎসেচক বিজাতীয় ডিএনএ এবং ভেক্টর ডিএনএ, ভেক্টর সম্পর্কে আমরা পরে বলবো, উভয়কেই একটি নির্দিষ্ট স্থানে কেটে দেয়। ভেক্টর বলতে এখানে বোঝানো হচ্ছে যে আহ, অন্য আর একটা প্লাজমিড টাইপের ডিএনএ, সেটা আমি পরে বলছি ভেক্টর ডিএনএটা কি। ধরা যাক এখানে এটা ইকোলাই ওয়ানের প্লাজমিড, ধরা যাক এটা ইকোলাই ওয়ানের প্লাজমিড। এবার দেখো এটা কাট হয়েছে, কাট হয়েছে, ওদের কি অংশটা প্রয়োজন? ওদের এই অংশটা প্রয়োজন। এই অংশটাকে এই অংশটার সাথে জুড়ে দিল। কিভাবে জুড়েছে? পুনর্যোজিত অণু লাইগেজ উৎসেচক দিয়ে আবার জুড়ে দিল। অর্থাৎ দুটো ডিএনএ কে প্রথমে সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এরা কেটে দিচ্ছে, তারপর লাইগেজ এনজাইম দিয়ে দুটোকে আবার জুড়ে দিচ্ছে। জুড়ে দেওয়ার পর এই যে পুনর্যোজিত ডিএনএ অণুটা বেরোলো, সেটাকে আবার কি করছে? অন্য আর একটা ইকোলয়ের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। এরপর যখন ডিএনএ অণুটা ঢুকে গেল, এটা ধীরে ধীরে কোষ বিভাজন হবে, আর সব যে ইকোলাই গুলো থাকে সেগুলো, সেগুলোর মধ্যে এগুলো পাওয়া যাবে, এই জিনটা। তার জন্য ওভারঅল পপুলেশনটা কি হয়? ওভারঅল পপুলেশনটা ধীরে ধীরে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট হয়ে উঠবে। এবার কথা হচ্ছে গিয়ে, একটা, ধরা যাক এত বড় ডিএনএ অণু আছে, ধরো উম এটা একটা পোর্শন, এরকম ভাবে বোঝালে হবে না, দাঁড়াও। হুম 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 ধরা যাক এটাতে ইকো আর ওয়ান এর রিকগনিশন সাইট কোথায় আছে? এই একটা 1 নম্বর, এই একটা 2 নম্বর, এই একটা 3 নম্বর, এই একটা 4 নম্বর। হুম এবার ধরা যাক এটা ইকো আর ওয়ান, এটা ইকো আর ওয়ান রিকগনিশন সাইট গেল। তো এই ব্যাক ডিএনএটার মধ্যে যদি আমি ইকো আর ওয়ান প্রয়োগ করি, তাহলে কি দেখা যাবে? 1 2 সরি 1 2 3 4 5, 5টে আলাদা আলাদা খণ্ড দেখা যাবে। প্রথমে একটা এইটুকু খণ্ড, এক, তারপর একটা এইটুকু খণ্ড, 2, তারপর একটা এত বড় খণ্ড, 3, তারপর একটা এত বড় খণ্ড, 4, তারপর একটা ছোট খণ্ড, 5। এবার যে জিনটা আমাদের চয়েসের, সাপোজ সেটা কোথায় রয়েছে? সেটা রয়েছে এই 4 নম্বরে, গেল। এবার আমরা কি করব? ধরা যাক এইটুকুটার সাইজ কত, এইটুকুটার এইটুকুটার সাইজ কত? ধরা যাক 10 কিলো বেস পেয়ার। এইটুকুটার সাইজ কত? 20 কিলো বেস পেয়ার। এইটুকুটার সাইজ কত? 60 কিলো বেস পেয়ার। এইটুকুটার সাইজ কত? 15 কিলো বেস পেয়ার। এইটুকুটার সাইজ কত? 11 কিলো বেস পেয়ার। আর রেস্ট্রিকশন এনজাইম যখন এই ডিএনএ টাকে নিয়ে তুমি এর ভিতরে আড়ি ঢেলে দিচ্ছ, তখন এর মধ্যে এত এতগুলো জায়গায় কাট হয়ে এরকম খন্ড খন্ড ডিএনএ রয়েছে। আগে যেরকম ছিল একটা, এখন 5টা খন্ড রয়েছে ধরা যাক, রেস্ট্রিকশন এনজাইম যাওয়ার পর। সায়েন্টিস্টরা কি করে? সায়েন্টিস্টরা একটা জেল বানায়। সেই জেলটা কিসের বানায়? অ্যাগারোজ। অ্যাগারোস জেল। যখনই ডিএনএ এর কথা হবে, মনে রাখতে হবে যে অ্যাগারোস জেল ডিএনএ এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যাগারোস জেলের বৈশিষ্ট্যটা কি? তো এই অ্যাগারোস জেলের বৈশিষ্ট্যটা হচ্ছে গিয়ে, এর মধ্যে অ্যাগারোস জেলটাকে কি করা হয়? প্রথমে প্রথমে তোমাদের প্রসিডিওরটা না বোঝালে তোমরা ভালো বুঝবে না। প্রথমে একটা কনিক্যাল ফ্লাক্সে, আমি যেটা ল্যাবে করি, এরকম একটা ক্লনিক্যাল ফ্লাক্সে অ্যাগারোস পাউডার নেওয়া হয়। তারপর কি করা হয়? এই ক্রনিক্যাল ফ্লাক্সটার মধ্যে আর কি নেয়? বাফার। কি বাফার নেয়? ট্রিস বলে একটা বাফার হয়, যেটা সব থেকে বেশি ব্যবহার করা হয়, বা নর্মাল জলও নেওয়া যেতে পারে। আগের যুগে সায়েন্টিস্টরা অনেকে জল ব্যবহার করেছিল, এমন কিছু মহাপাপ হয় না। তো যাই হোক, এটার মধ্যে এখন কি আছে? অ্যাগারোজের সলিউশন। এটাকে আমরা কি করি? গরম করি। গরম করার পর
যখন এটা গরম হয়ে সম্পূর্ণ সলিউবেল হয়ে যায় এগারো সলিউশন, তখন এটাকে কি করি, একটা এরকম কাচের ইয়ে থাকে, বেডিং থাকে, এই কাচের বেডিংটার মধ্যে আমরা এই গরম এগারো যে সলিউশনটাকে ঢেলে দিই। ঢেলে আমরা ঠান্ডা হওয়ার একটু সুযোগ দিই। তখন দেখা যায় এই প্লেটটার মধ্যে এগারো একটা জেল ফর্ম করে নিয়েছে। ওকে, জেলের সাইজটা এই প্লেটের সাইজের মতো হবে, কারণ এটা প্রথমে তরল ছিল, ঠান্ডা হতে দেওয়ার পর এটা জেল বানিয়ে নিয়েছে। এই জেলটাকে আমরা কি করি, বাইরে নিই। এই জেলটার মধ্যে আমরা প্রথমে একটা মানে চিরুনি টাইপের একটা এরকম যন্ত্র দিয়ে রাখি। যন্ত্রটা সম্ভবত ছবিও এনসিআরটির বইয়ে আছে। এই যে এই গর্তগুলো হয়, এই গর্তগুলো কেন হয়, কারণ আমরা এই জায়গাগুলোতে চাই না যে ওই ইয়েটা পড়ুক, অর্থাৎ একটা চিরুনি এরকম করে দেওয়া থাকে, যার জন্য এই জিনিসটা আমি আগেও পড়েছি, তাও আবার বলে রাখছি, এরকম চিরুনি দেওয়া থাকে যার জন্য এখানে গর্ত হয়, এই জায়গাটাতে জেল ঢোকে না। এবার সায়েন্টিস্টরা কি করলো, এই যে এখানে পাঁচ রকমের আলাদা আলাদা কাটিং পয়েন্ট রয়েছে, একটা ডিএনএ খন্ড খন্ড হয়ে পাঁচখানা খন্ড তৈরি করেছে, এটাকে কি করে এখানে রাখে, এই গর্তগুলোতে ঢালে, আর এটাও জেল। ওকে, গর্তগুলোতে ঢালবার পর এদিকে নেগেটিভ রাখে, এদিকে পজিটিভ রাখে, আর তারপর ইলেকট্রোফোরেসিস রান করে। এবার আমরা কি জানি যে ডিএনএ অণু হচ্ছে গিয়ে নেগেটিভ অণু। তো নেগেটিভ মলিকিউল সবসময় নেগেটিভ মলিকিউলকে রিপালস করবে, বিকর্ষণ হবে, আর অন্যদিকে পজিটিভ প্রান্ত বা অ্যানোডের দিকে ধীরে ধীরে অগ্রসর হবে। তো ডিএনএ গুলো ধীরে 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 এরকম করতে করতে সেই যে জেলের ভিতর দিক দিয়ে, জেলের ভিতর দিয়ে কোনো রাস্তা থাকে না, কিন্তু মনে রাখতে হবে জেলের মধ্যে একটা পোর সাইজ থাকে, সেই পোর সাইজ দিয়ে ওরা ধীরে 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 এগোতে থাকে। হুম, ধীরে 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 এগোতে থাকে। এটা আগেও একদিন বলেছিলাম যে কিভাবে এগোতে থাকে। মূলত যদি আমরা এই কিনার থেকে দেখি তাহলে দেখব যে এখানে যদি আমরা ডিএনএ অণুটাকে ঢালি, তাহলে ডিএনএ অণুটা সেই জেলের ভেতর দিয়ে যাবে, উপর দিয়ে যাবে না, নিচ দিয়ে যাবে না, জেল দিয়েই যাবে। জেল দিয়ে এত দূর যায়। আর এই জেলের মধ্যে আমরা ইথিডিয়াম ব্রোমাইড দিই। ইথিডিয়াম ব্রোমাইড কি করে, ইথিডিয়াম ব্রোমাইডটা এটা খুব ইম্পর্টেন্ট। ইথিডিয়াম ব্রোমাইড কি কাজ করে, আজকে যেটা পড়াবো এটা মূলত টেকনিক, ভিজুয়ালাইজ করতে যদি অসুবিধা হয় আমি পরদিন উপযুক্ত ভিডিও অবশ্যই প্রোভাইড করব। কিন্তু আজকে আমরা দেখবো যেটা, যে এই জেলটার মধ্যে ওরা কি দেয়, ইথিডিয়াম ব্রোমাইড দেয়, ইটিবিআর। ইটিবিআর যখন দেয় তখন কি হয়, ইটিবিআর ডিএনএর সাথে যুক্ত হয়ে যা তৈরি করে, সেটাকে যদি আমি ইউভিতে দেখি তাহলে দেখব কমলা রং দেয়। ওকে, ইটিবিআর ইউভি কমলা রং দেয়। তো এই ডিএনএ গুলো যখন রান হয় তখন আমরা কি দেখি, যেগুলো ছোট অণু, যেমন ধরা যাক 10 কেবি, 11 কেবি, এরা কি করবে, এরা আগে আগে চলে যায়। ধরো আধা ঘন্টা ধরে ইলেকট্রোফোরেসিস করা হলো, 30 মিনিট, তাহলে দেখা যাবে যে ছোট অণুগুলো নিচের দিকে, বড় মলিকিউল গুলো উপরের দিকে থাকে। তো এই যে যেখানে পাঁচটা খণ্ড রয়েছে, এটাকে যদি আমরা এরকম করে এটার মধ্যে দিয়ে রান করি, দেখা যাবে যে সব থেকে বড় যেটা কত ছিল, 60 কিলো বেস পেয়ার, ওটা এখানে থাকবে। এরপর কি ছিল, 20, 15, 10, 11, 20, 15, 10, 11। তারপর থাকবে 20 বেস পেয়ার, তারপর থাকবে 15 বেস পেয়ার, 15 কেবি, তারপর থাকবে 11, তার খুব কাছেই থাকবে 10 কেবি, 10 কেবি। এবার আমরা কি জানি যে কোথায় ডিএনএটা, আমাদের চয়েস অফ ডিএনএ কোথায় আছে, 15 কিলো বেস পেয়ারে। তখন সায়েন্টিস্টরা কি করে, যে ওরা তো জানে যে 15 নম্বর বেস পেয়ারটার মধ্যে অ্যাম্পিসিলিন জিনটা আছে এই ব্যান্ডটার মধ্যে, তখন ওরা এই জিনিসটাকে কাটে, এরকম টুকরো 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 করে কেটে নেয়। কেটে নিয়ে জেলের একটা টুকরো পাওয়া যায়, সেই টুকরোটাকে উপযুক্ত সলিউশন থাকে যেটাকে জেল ইলিউশন বাফার বলে, সেটার মধ্যে দেয়।
এবং সেখান থেকে আমরা শুধুমাত্র অ্যাম্পিসিলিন জিনটাই পাই, কারণ বাকি অংশগুলো তো কাটা হয় না, 20-15। তো যদি এরকম মনে হয় যে সাপোজ এই জায়গাটায় এএমপিআর জিনটা আছে, তো প্রথমে কি করতে হবে, রেস্ট্রিকশন এনজাইম দিতে হবে। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করবার পর অনেকগুলো খন্ড খন্ড হবে, কারণ কোনো একটা ডিএনএ তে এমনটা হয় না যে ইকো আর ওয়ান একটা থাকে, এমনটাই মোস্ট অফ দা টাইম হয়ে থাকে যে একসাথে বহুত সংখ্যক খণ্ডক সেখানে উপস্থিত। সেই খণ্ডক গুলোকে প্রথমে জেল ইলেকট্রোফোরেসিস করে আলাদা করতে হবে, এবং উপযুক্ত খণ্ডক যেটাতে তোমার 15 কিলো ডালটন, যেটা সরি 15 কিলো বেস পেয়ার, যেটাতে অ্যাকচুয়ালি তোমার চয়েস অফ জিন বা এমপি বা যে জিনটাকে তুমি আলাদা করতে চাও সেটা উপস্থিত, সেটাকে তারপর জেলের টুকরো কেটে তারপর সেটাকে বাইরে এমন করে সলিউশনের মধ্যে রাখে, এবং তারপর সেই ডিএনএটাকে নিয়ে কাজ করা হয়। অর্থাৎ আমি যে এইখানে যে একটা কথা বলা হচ্ছিল যে এই প্লাজমিডটা থেকে বা এই তিনটে অংশ থেকে শুধুমাত্র এই অংশটাকে আলাদা করার পদ্ধতি কি, জেল ইলেকট্রোফোরেসিস। অ্যাগারোস, অবশ্যই মনে রাখবে, অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। এই জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে প্রত্যেকটা আলাদা আলাদা খণ্ডক বা নিজের পছন্দের উপযুক্ত খণ্ডককে আলাদা করা সম্ভব। এই হচ্ছে গিয়ে জেল ইলেকট্রোফোরেসিস। এবং এরপর আমরা কিসে আসব, এরপর আমরা আসব ভেক্টরসে। গেল, ভেক্টর কি জিনিস, ভেক্টরটাকে খুব সহজে এবং একটু ডিপ ভাবে আমরা জানবো যে ভেক্টর কি। ওকে, মলিকুলার বায়োলজিতে ডিএনএ ভেক্টর বলতে কি বোঝানো হয়ে থাকে, ডিএনএ ভেক্টর বাংলায় লিখে দিই, ডিএনএ ভেক্টর। গেল, তো সায়েন্টিস্টরা কি দেখেছিল যে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে, এরা কি করে, এরা যখন একে অপরের কাছাকাছি আসে তখন এদের মধ্যে একটা নালিকা তৈরি হয়। কিরকম নালিকা, চলো দেখা যাক। এরকম নালিকা তৈরি হয়, এবং এই নালিকাটা যখন তৈরি হয় তখন কি হয়, একটা ব্যাকটেরিয়ার থেকে কিছু সংখ্যক ডিএনএ ধীরে 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 এই নালিকা অন্য একটা ডিএনএ এর মধ্যে, অন্য ব্যাকটেরিয়ার মধ্যে চলে যায়। প্রথমে এই ব্যাকটেরিয়াতে ছিল, তারপর এই নালিকা যে তৈরি হয় সেখান দিয়ে ডিএনএ অণুগুলো দিয়ে তৈরি হয়ে যায়। তো সায়েন্টিস্টরা দেখে যে যে আচ্ছা এমন যে দুটো আলাদা আলাদা ব্যাকটেরিয়া, ধরা যাক এটা ইকোলাই এবং এটা ধরা যাক স্ট্রেপ্টো, কি বলবো, অন্য একটা ভালো ব্যাকটেরিয়ার নাম কি নেওয়া যায়, হেইমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, হেইমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। তো সায়েন্টিস্টরা দেখলো আচ্ছা ইকোলাই থেকে খুব সহজেই প্লাজমিডের মাধ্যমে, প্লাজমিডও তো একটা ডিএনএ অণু, মনে রাখতে হবে প্লাজমিড কিন্তু ব্যাকটেরিয়াতে প্রচুর সংখ্যায় থাকে, এবং প্লাজমিডও ছোট ছোট, হয়তো ওটা ডিএনএ সব বড় ক্রোমোজোম নয়, ডিএনএ প্রত্যেকটা ব্যাকটেরিয়াতে একটা করে বড় ডিএনএ অণু থাকে। সব থেকে বড় যে ডিএনএ অণুটা থাকে সেটাকে বলা হয় ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, এবং অন্যান্য ছোট ছোট যে এরকম গোলাকার ডিএনএ অণুগুলো পাওয়া যায় ব্যাকটেরিয়ার মধ্যে সেগুলোকে আমরা কি বলি, প্লাজমিড। তো অনেক সময় এই প্লাজমিডের মধ্যেও বিভিন্ন রকম জিন থাকে। এই জিনগুলো ব্যাকটেরিয়া কি করে, একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়াতে কনজুগেশন টিউব, যেটাকে এটাকে বলা হয় যে নালিকা, এই কনজুগেশন টিউবের মাধ্যমে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার হতে পারে। তো সায়েন্টিস্টরা দেখলো আচ্ছা ইকোলাইয়ের যে প্লাজমিড ছিল সেই প্লাজমিডটা কনজুগেশন টিউব ফর্ম করে এখন হেইমোফিলাস ইনফ্লুয়েঞ্জিতে চলে গেছে, এবং হেইমোফিলাস ইনফ্লুয়েঞ্জিতে চলে যাওয়ার পর হেইমোফিলাস ইনফ্লুয়েঞ্জি জেনেটিক্যাল পরিবর্তন হয়েছে। ধরা যাক কিরকম জেনেটিক্যাল চেঞ্জের কথা এখানে বলা হচ্ছে, ধরা যাক এই ইকোলাইতে একটা যে জিনটাকে নিয়ে আমরা এতক্ষণ ধরে ডিসকাস করছি এএমপিআর, সেটাকে একটা উদাহরণ স্বরূপ ধরা হোক, এটা কিন্তু একটা উদাহরণ, এটা কোনো অ্যাবসোলুট নয়, ঠিক আছে। তো এই এএমপিআর জিনটাকে আমরা কি করব, কনজুগেশনের মাধ্যমে সাপোজ এই ব্যাকটেরিয়াটার মধ্যে চলে গেছে। তো আগে ইকোলাইটা কি ছিল, ইকোলাইটা অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট ছিল,
এখন কনজুগেশনের মাধ্যমে একটা প্লাজমিডে উপস্থিত অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন ধীরে অন্য ব্যাকটেরিয়ার মধ্যে চলে গেছে, ইকোলাই থেকে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জিতে চলে গেছে। এবার হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জাতে যাওয়ার পর এটা কি হলো, এটাও এএমপিআর রেজিস্ট্যান্ট হয়ে গেল, এটাও এখন অ্যাম্পিসিলিন প্রয়োগ করে মারা যাচ্ছে না। তো আহ, এরকম একটা ইভেন্ট দেখবার পর সায়েন্টিস্টরা ভাবলো, আচ্ছা, একটা ব্যাকটেরিয়ার প্লাজমিড অন্য ব্যাকটেরিয়াতে কাজ করে, ঠিক আছে, তাহলে আমরা এরকম ভাবে একটা ব্যাকটেরিয়ার অনেক জিন অন্য ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করে দেখব যে এটা, যেটা এতদিন পর্যন্ত ন্যাচারাল প্রসেস ছিল যে দুটো ব্যাকটেরিয়া এরকম আসবে, তাদের মধ্যে কনজুগেশন টিউব ফর্ম হবে, এই যে এই ন্যাচারাল প্রসেস, এই ন্যাচারাল প্রসেসটাকে কি আমরা নিজেরা টেস্ট টিউবের মধ্যে বা ল্যাবরেটরিতে পারফর্ম করতে পারি কি পারি না। তো সেই সময় আর একটা প্রসেস আসলো যেটাকে বলা হয় আর একটা প্রসেস আসলো যেটাকে কি বলা হয়, ট্রান্স ফর ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনে কি হয়, ট্রান্সফরমেশনের কথা এগুলো আমরা গ্রিফিথের পরীক্ষার সময়ও বলেছিলাম। ধরা যাক এটা ব্যাকটেরিয়া, এটা একটা সলিউশনের মধ্যে এরকম লাখো লাখো ব্যাকটেরিয়া আছে এবং এর মধ্যে কিছু সংখ্যক ডিএনএ অণু আছে। তো ব্যাকটেরিয়া গুলো কি করে, এই ডিএনএ অণুটাকে নিজের মধ্যে ঢুকিয়ে নেয়, গেল। তো সায়েন্টিস্টরা এরকম ভাবে ইকোলাই থেকে কি বলে প্লাজমিড বের করলো, তারপর সেটা হেইমোফিলাস ইনফ্লুয়েঞ্জিতে ঢুকালো ট্রান্সফরমেশনের মাধ্যমে বা রূপান্তর ভবন, বা ইকোলাই থেকে আইসোলেট করে ক্লেবিসিয়েল্লাতে ঢুকিয়ে দিল। তো সায়েন্টিস্টরা এটা দেখছিল যে যে প্লাজমিড বলে যে ডিএনএ ব্যাকটেরিয়াতে আছে, সেটাকে জিন ট্রান্সফার করবার কাজে ব্যবহার করা যেতে পারে। তো কেন সায়েন্টিস্টরা এরকম ভাবলো, আগেই বললাম যে একটা ব্যাকটেরিয়ার ডিএনএ অন্য ব্যাকটেরিয়ায় গিয়ে যখন সেম বৈশিষ্ট্য প্রকাশ করছে, এর কথাটার অর্থ হচ্ছে কি যে ধীরে ধীরে আমাদের উম, ধীরে ধীরে ব্যাকটেরিয়া গুলো চেঞ্জ হচ্ছে এবং এই ভেক্টর গুলো একটা ব্যাকটেরিয়া থেকে যখন অন্য ব্যাকটেরিয়াতে যায়, তখন সে ওই নতুন ব্যাকটেরিয়া বা গ্রাহক ব্যাকটেরিয়ার মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটায়। হুম। তো এই হচ্ছে গিয়ে ওভারঅল প্লাজমিড, এবং প্লাজমিডটাকে অন্য কাজে ব্যবহার করা যেতে পারে। তো সায়েন্টিস্টরা দেখলো যে প্লাজমিডটাকে এখন এরকম ভাবে বানাতে হবে। তখন অলরেডি এখন তোমাদেরকে একটু কিছুটা বলে নিই। প্রফেসর হরগোবিন্দ খোরানা, উম, ইনি একজন ভারতীয় ছিলেন এবং পরবর্তীকালে ইনি ইউএসএ তে চলে যান, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং সেখানে গিয়ে তিনি রিসার্চ করে কি আবিষ্কার করেছিলেন, যে কৃত্রিম পদ্ধতিতে ডিএনএ অণু সংশ্লেষণ সংশ্লেষণ তো কৃত্রিম পদ্ধতিতে ডিএনএ অণু সংশ্লেষ করার, ডিএনএ অণুর আকৃতি খুব ছোট হতো, কিন্তু হরগোবিন্দ খোরানা তৎকালীন সময়ে কৃত্রিম পদ্ধতিতে ডিএনএ অণু প্রস্তুত করতে সক্ষম হয়েছিলেন এবং এর জন্য পরবর্তীকালে তাকে নোবেল প্রাইজও দেওয়া হয়। এবং কিভাবে সক্ষম করেছিলেন, এটা খুব কঠিন নিউক্লিয়ার কেমিস্ট্রি পার্ট, তার জন্য এটা তোমাদের এবার তোমাদের সিলেবাসে নেই, এটা অনেকটা উঁচু ক্লাসে পড়ানো হয়। কিন্তু যাই হোক, এখানে বলে দিলাম যে হ্যাঁ, হরগোবিন্দ খোরানা তৎকালীন সময়ে এটা আবিষ্কার করে নিয়েছিলেন এবং ধীরে ধীরে এই যে কৃত্রিম সংশ্লেষ পদ্ধতি আছে সেটা আরো উন্নত হয়, গেল। এবং এইভাবে উন্নত হতে হতে সায়েন্টিস্টরা তখন একটা অদ্ভুত কথা ভাবলো, সায়েন্টিস্টরা অদ্ভুত কথা ভাবলো যে না, এখন থেকে যে প্লাজমিডটা আমরা ইউজ করব সেটাকে আমরা এমন ভাবে তৈরি করব যাতে সেটা খুব ভালোভাবে কাজ করে। প্লাজমিড অণুটাকে তারা খুব ইউজার ফ্রেন্ডলি করে দিল, খুব হ্যান্ডি করে দিল, খুব মানে অনেকটা বলতে পারো যে যে প্লাজমিড অণুটা দিয়ে কাজ করতে যেন খুব সুবিধা হয়,
সেটা দিয়ে যাতে কোনো অসুবিধা না হয়। আমি একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় জিন ট্রান্সফার করছি, কিন্তু সেই ব্যাকটেরিয়ার মধ্যে কোনো রকম কোনো পরিবর্তন যাতে লক্ষ্য করা যায়, তার জন্য আমি যে জিন ট্রান্সফার করছি এগুলো যাতে খুব সহজে বোঝা যায়। তো এর জন্য সায়েন্টিস্টরা ধীরে ধীরে নিত্য নতুন পদ্ধতিতে প্লাজমিড এবং খুব উন্নত মানের প্লাজমিড গবেষণাগারে প্রস্তুত করতে থাকলো। প্রথমে প্লাজমিড কি ছিল? প্রথমে প্লাজমিড শুধুমাত্র ব্যাকটেরিয়াতে পাওয়া যেত, সেটা ছিল সম্পূর্ণ ন্যাচারাল। এবার মানুষ কি করলো, যখন তারা দেখলো যে আচ্ছা, এরকম আমরা নিজেরা ডিএনএ অণু সংশ্লেষ করতে পারি, তাহলে ওরা কি করলো, প্রথমে নর্মাল যে প্লাজমিড গুলো নেচারে পাওয়া যায় ব্যাকটেরিয়া, সেগুলোকে তারা বের করে নিল। কিভাবে বের করলো? আইসোলেট করলো প্রথমে ডিএনএ, তারপর সেগুলোকে জেলে রান করলো, যেখানে প্লাজমিডের ব্যান্ড পাওয়া যাচ্ছিল সেটাকে আইসোলেট করে নিল জেলের টুকরো থেকে, এবং তার মধ্যে সেটার মধ্যে পরিবর্তন শুরু করলো। প্রকৃতিতে ন্যাচারালি এরকম পরিবর্তন সম্ভব হয় না, কিন্তু ল্যাবরেটরিতে যখন আমরা ডিএনএ অণুর এইসব পরিবর্তন করতে লাগলাম, সেই ডিএনএ অণুটা অনেকটাই পরিবর্তন হয়ে গেল। এবং পরিবর্তন হতে 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 সেই প্লাজমিড অণুগুলো এমন হয়ে গেল যে এগুলো এখন খুব সহজেই একটা ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায়, বা একটা কোনো জিন, যে প্লাজমিডটা খুব সহজেই একটি ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাতে সক্ষম। তো প্লাজমিডটাকে সায়েন্টিস্টরা তারপর কি হিসেবে ব্যবহার করা শুরু করলো? প্লাজমিডটাকে এই হিসাবে ব্যবহার করা শুরু করলো যে প্লাজমিডটা যাতে খুব সহজেই একটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করতে পারে এবং তার মধ্যে উপস্থিত জিনের প্রকাশ ঘটাতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে গিয়ে প্লাজমিডটার মধ্যে কি কি পরিবর্তন করলো, প্লাজমিডটার মধ্যে কি কি পরিবর্তন করলো সেটা আগে বুঝতে হবে, তারপর তোমাকে দেখাচ্ছি। প্রথমে ধরা যাক এটা একটা প্লাজমিড, এবং এই প্লাজমিডটাকে সায়েন্টিস্টরা এতটা নির্ভুল ভাবে বানালো যে এই প্লাজমিডটার এই জায়গাটায় একটা এএমপিআর জিন, এই জায়গাটায় একটা ক্যানামাইসিন রেজিস্ট্যান্ট জিন, এবং এই জায়গাটায় ধরা যাক একটা টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন আছে। একটি প্লাজমিডের মধ্যেই তিনটে জিন এরকম। এবং এই প্লাজমিডটার মধ্যে তারা আর কি কি করলেন, তারা আরো দুটো জিনিস রাখলেন। একটা রাখলেন ও আর আই। ও আর আই কি জন্য প্রয়োজন? ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন আমি বারবার বলেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন যে কোনো জায়গা থেকে প্রোক্যারিওটিকে শুরু হতে পারে না। ডিএনএ রেপ্লিকেশন কোথা থেকে শুরু হয়? ডিএনএ রেপ্লিকেশন ওআরআই বলে একটি জায়গা বা সিকোয়েন্স থাকে ডিএনএ এর মধ্যে। ডিএনএ পলিমারেজ কেবলমাত্র সেখানেই গিয়ে প্রথম বাইন্ড করতে পারে, অন্য কোনো জায়গায় ডিএনএ পলিমারেজ গিয়ে বাইন্ড করে না। এবং তার জন্য ওআরআই যদি প্লাজমিডে না থাকে, সেই প্লাজমিডটা রেপ্লিকেশন হবেই না। আর কোনো একটি প্লাজমিডের রেপ্লিকেশনের জন্য ওআরআই অবশ্যই অবশ্যই প্রয়োজন। আর কি দিয়ে দিল? এই ব্যাকটেরিয়াটার মধ্যে থাকবে একটা অদ্ভুত জিনিস, প্রোমোটার। প্রোমোটার কি জন্য? যে এর মধ্যে যদি আমি কোনো জিন ঢোকাই, ধরা যাক এখানে আমি ইনসুলিন বলে একটা জিন প্রবেশ করাচ্ছি, এখানে ইনসুলিন বলে একটা জিন ঢুকিয়ে দিলাম, যেহেতু প্রোমোটার আছে তার জন্য ইনসুলিন জিন থেকে প্রথমে এমআরএনএ তৈরি হবে, সেই এমআরএনএ থেকে ইনসুলিন জিন প্রোটিন তৈরি হবে। তো এরকম ভাবে একটি প্লাজমিড তৈরি করা হলো, যে প্লাজমিডের মধ্যে ক্যানামাইসিন, টেট্রাসাইক্লিন, এএমপিআর এইসব রেজিস্ট্যান্ট জিন থাকবে। এবং এইসব রেজিস্ট্যান্ট জিনের মধ্যে কি থাকবে? ওআরআই থাকবে, প্রোমোটার থাকবে। হুম। এবং তারা আরো কি করলো, খুব মজাদার রকম ভাবে, এই যে এএমপিআর জিন আছে এর মধ্যে এমন ভাবে এই জিনিসটাকে বানালো যে এর মধ্যে ইকো আর ওয়ান এর রিকগনিশন সাইট আছে। ক্যানামাইসিনের মধ্যে ধরা যাক হিন্দ টু বলে যে আর একটা আমরা ইয়ে সম্পর্কে জেনেছিলাম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেটার জিন আছে। এবার আর একটা যে ব্যাকটেরিয়া ইয়ে সম্পর্কে জেনেছিলাম, পিএসটি 1, ধরা যাক এর জিন, এর রিকগনিশন সাইট আছে। তো এটা হচ্ছে গিয়ে ওভারঅল একটা প্লাজমিড কিরকম দেখতে হয়। একটা প্লাজমিডের মধ্যে ইকো আর ওয়ান থাকবে, ইকো মানে তিনটে আলাদা, মানে এক
বা একের অধিক অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন থাকবে। যেমন ধরা যাক এখানে আমাদের যে এক্সাম্পল প্লাজমিডটা নেওয়া হয়েছে, এর মধ্যে কি আছে, এর মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন উপস্থিত, এর মধ্যে ক্যানামাইসিন জিন রেজিস্ট্যান্ট জিন উপস্থিত, এর মধ্যে টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্ট জিন উপস্থিত, এবং প্রত্যেকটা জিনের মধ্যে কোনো একটা জায়গায় হিন্দ টু বলে রিকগনিশন সাইট আছে, এএমপিআর জিনে ইকোআর ওয়ানের রেস্ট্রিকশন সাইট আছে, আর তারপর পিএসটি ওয়ানে টেট্রাসাইক্লিনের রেজিস্ট্যান্ট সাইট, সরি রিকগনিশন সাইট আছে। এবং এর মধ্যে আর কি আছে, ওআরআই আছে। যেহেতু তুমি চাও যে এই প্লাজমিডটা যখন ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকবে, তখন ব্যাকটেরিয়ার মধ্যে সেই প্লাজমিডটা ধীরে ধীরে রেপ্লিকেশন করে একটা প্লাজমিড থেকে দুটো প্লাজমিড, দুটো প্লাজমিড থেকে চারটে প্লাজমিড, তুমি তো অবশ্যই চাবে যে ধীরে ধীরে প্লাজমিডটার সংখ্যা বৃদ্ধি পাক। তার জন্য কি প্রয়োজন, ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন কখন হয়, যখন তার মধ্যে ওআরআই বলে এই সিকোয়েন্সটা থাকবে। এই সিকোয়েন্সটা থাকার জন্যই ডিএনএ ধীরে ধীরে রেপ্লিকেশন করে। মোট কথা, প্রোক্যারিওটিক কোষে যখন ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ পলিমারেজ কেবলমাত্র ওআরআই সিকোয়েন্সেই বাইন্ড করতে পারে। যদি ওআরআই সিকোয়েন্স না থাকে, তাহলে ডিএনএ পলিমারেজ রেপ্লিকেশন করাতে পারে না। আর এর মধ্যে আরো কি থাকে, এর মধ্যে প্রোমোটারও দিয়ে দিল, যাতে এর মধ্যে যে জিনটাকে আমরা ঢোকাবো, সেই জিনটা যাতে এক্সপ্রেস করে প্রোটিন তৈরি করতে পারে। এবার সাপোজ ধরা যাক এই জিনটাকে আমরা ইকো আর ওয়ান দিয়ে কাটলাম, আর অপর দিকে আর একটা জিন আছে ধরা যাক, যেটা আমরা এই ব্যাক ইসের মধ্যে প্লাজমিডে ঢোকাবো। সেই গ্রিনটাকে আমরা কি বলবো, ইনসুলিন জিন। এবং ধরা যাক ইনসুলিন জিতে কি আছে, ইকো আর ওয়ান রিকগনিশন সাইট আছে, ইকো আর ওয়ান রিকগনিশন সাইট আছে। তো প্রথমে দুটোকেই আমরা কি করব, ইকো আর ওয়ান দিয়ে কাটবো, গেল? তো ইকো আর ওয়ান দিয়ে কাটার পর একটু ভালো করে দেখো, ইকো আর ওয়ানের রিকগনিশন সাইটটা কোথায় আছে, অ্যাম্পিসিলিন জিন রেজিস্ট্যান্ট যে জিনটা আছে সেটার মধ্যে ইকো আর ওয়ানটা আছে, গেল? তো যখন আমরা কোনো ভেক্টরকে ইকো আর ওয়ান দিয়ে, ইকো আর ওয়ানের পুরো এই প্লাজমিডে অন্য কোনো রিকগনিশন সাইট নেই। যদি এটা ন্যাচারাল প্লাজমিড হতো, যেটা নর্মালি ব্যাকটেরিয়াতে উপস্থিত থাকে, তাহলে কিন্তু এরকম ইকো আর ওয়ানের এক বা একাধিক আমরা রিকগনিশন সাইট পেতাম, কিন্তু এটা ল্যাবে তৈরি। মানুষ চায় যে হ্যাঁ, এর মধ্যে কেবলমাত্র একটা ইকো আর ওয়ান সাইট থাকবে, বারবার এরকম আমরা জেল ইলেকট্রোফোরেসিস করে তুলতে ফুলতে চাই না। তার জন্য জিনিসটাকে হ্যান্ডি বানাতে হবে। এই হ্যান্ডি কি করে বানালো, হ্যাঁ, ইকো আর ওয়ানের একটাই রিকগনিশন সাইট। এবার ইকো আর ওয়ান দিয়ে যখন ডাইজেস্ট করা হলো, এই জায়গাটা কেটে যাবে, অর্থাৎ মলিকুলটা কি হবে, মলিকুলটা একটা এরকম আকার নিয়ে নেবে। এদিকে কিছুটা, এদিকে কিছুটা ইকো, এদিকে কিছুটা এএমপিআর জিনের কিছু অংশ এদিকে, এএমপিআর জিনের কিছু অংশ এদিকে, ভিতরে ক্যানামাইসিন জিন থাকবে, থাকলো ক্যানামাইসিন জিন। এদিকে কি থাকবে, এদিকে থাকবে হচ্ছে গিয়ে টেট্রাসাইক্লিন জিন থাকবে, ওআরআই থাকলো, সঙ্গে কি থাকলো, প্রোমোটারও থাকলো, প্রো। আর উল্টো দিকে কি, এদিকে কি তৈরি হয়েছে, এদিকে তৈরি হয়েছে একটা ইনসুলিন জিন, যার মধ্যে ইকো আর ওয়ানের সাইট আছে। এবার যেটা আমি আজকে তখন থেকে চেঁচিয়ে যাচ্ছি, যে সেম টাইপের যদি এক্সিক্সের এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করা হয়, তাহলে সেই প্রান্ত দুটো একে অপরের সাথে জোড়া লেগে যায়। তো এবার কি হয়, যখন এরকম প্রান্ত তৈরি হয় যে এই দিকেও একটা ইকো আর ওয়ানই তো আছে, কারণ দুটোকে আমরা ইকো আর ওয়ান দিয়ে কেটেছি, এরকম দুটোর মধ্যে যখন আমরা লাইগেজ দিয়ে দেই, তখন কি দাঁড়াবে, খুব ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার দাঁড়াবে। এই গেল তোমার পুরো মলিকিউল। কি হলো, এটা তো গেলে এএমপিআর। আমি ধীরে ধীরে সব মার্কিং গুলো করছি। মলিকুলার বায়ো, এটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর
সব থেকে মেইন ফান্ডাই হচ্ছে গিয়ে এই প্লাজমিড কি করে কাজ করছে। এটা যদি একবার বুঝে যাও তাহলে অন্য কিছুতে অতটা সমস্যা হয় না। এটা প্রোমোটার, এবং এদিকে কি আছে, এই হচ্ছে গিয়ে জিন। তো এখানে লেখা যাক, ভিতরে কি ঢুকে গেছে, ইনসুলিন। ইনসুলিন জিনটা আগে এখানে ছিল না, আমরা কি করে এটার মধ্যে ইনসুলিনটাকে ঢোকালাম। এরপর এতে কি আছে, নীল রঙেরটা, ধরা যাক এর মধ্যে টেট্রাসাইক্লিন জিন আছে, টেট্রা। এর মধ্যে ধরা যাক কি বলে, স্ট্রেপ্টোমাইসিন আর, এএমপিআর। এটা ওআরআই, আর এটা প্রোমোটার। কিন্তু সবসময় তো এমনটা নাও হতে পারে যে ইকো আর1 গিয়ে এটার সাথে বাইন্ড করছে বা এটার সাথে জোড়া লাগছে, এমনটাও তো হতে পারে যে এই ভেক্টর মলিকুলটা আবার নিজে নিজে বাইন্ড করে, যে আহ, ধরা যাক যে এই যে আগের মলিকুলটা আছে এরকম একটাও তো তৈরি হতে পারে যেটার মধ্যে ইনসুলিন নেই, বাদ বাকি সেম মলিকুল, এটা নিজে নিজেই জোড়া লেগে গেছে, এটা নিজে নিজে জোড়া লাগেনি। এবং এটা একটা সমস্যা, যেটা আমরা কি করতে পারি, যে আমরা জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করে যে যে কি বলে, সেটার মধ্যে ইনসুলিন জিন আছে, জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করে, জেল ইলেকট্রোফোরেসিস ব্যবহার করে আমরা ইনসুলিন জিন যে প্লাজমিড গুলোতে আছে সেগুলোকে আলাদা করব। এবার এই জিনগুলোকে যখন আমরা আলাদা করি, সাপোজ প্লাজমিড আইসোলেট করার পর এরকম জিনগুলোকে আলাদা করলাম, এবং এরপর ধরা যাক একটি টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবের মধ্যে অসংখ্য ইকোলাই আছে, এগুলোকে ইকোলাই ধরলাম। আর আমাদের যে ইয়েগুলো আছে সেগুলোকে এরকম, এই কালারটা দিয়ে আমি দেখাচ্ছি, এরকম ধরো আমাদের ছোট 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 ডিএনএ অণু, ইনসুলিন কন্টেইনিং, অর্থাৎ ইনসুলিন যার মধ্যে আছে, ঢুকলো। তা এটাকে আমরা কি করব, এটাকে ট্রান্সফরমেশন করতে হয়। ট্রান্সফরমেশন কিভাবে হয় এবং তার কি প্রক্রিয়া, সেটা অনেকটাই আলাদা বলতে গেলে সেটা আমাদের এখনকার পাঠ্য বিষয় নয়। কিন্তু এইটুকু মনে রাখতে হবে যে এই ব্যাকটেরিয়া গুলোকে গরম করা হয়, তারপর ঠান্ডা করা হয়। ব্যাকটেরিয়া গুলোকে গরম করে ঠান্ডা করলে পরে এই যে ডিএনএ অণুগুলো আছে ব্যাকটেরিয়া, সেই ডিএনএ অণুগুলোকে নিজের ভেতর ঢুকিয়ে নেয়। ওকে, ঠিক আছে। তো এরপর দেখা যাবে এখানে দু রকমের ইকোলাই পাওয়া যাবে। এক, যে ইকোলাই ব্যাকটেরিয়া গুলো কি করেছে, এই ডিএনএ অণুগুলোকে গ্রহণ করেছে নিজের মধ্যে। এবং এরকম পাওয়া যাবে যে কিছু কিছু ব্যাকটেরিয়া যার মধ্যে ডিএনএ অণুগুলোকে ইনসুলিন, যে ডিএনএ অণু বা যে প্লাজমিড গুলো, এগুলোকে তো প্লাজমিড, ইনসুলিন লিখে দেই, ইনসুলিন জিন বহনকারী প্লাজমিড। হুম। তো আমরা এই জিনগুলোকে, এই ব্যাকটেরিয়া গুলোকে নিয়ে আমরা যদি একটা এরকম 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 একটা জায়গায় যদি এরকম প্লেট করি, এবং যে কলোনিগুলো আসবে তার মধ্যে ধরা যাক কিছু সংখ্যকের মধ্যে এরকম এই বিজাতীয় ডিএনএ অণুগুলো নেই, কিছুগুলোর মধ্যে বিজাতীয় অণুগুলো আছে। এবার আমরা দেখব আমাদের যে নতুন প্লাজমিড তৈরি হয়েছে সেটার মধ্যে যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনটা ছিল, এই জিনের মাঝখানে কি হয়েছে, এখন ইনসুলিন চলে এসেছে। এর জন্য কি অসুবিধা হয়,
এর জন্য অসুবিধা হয় এই অ্যাম্পিসিলিন জিনটা, এএমপিআর এর ভিতরে ইনসুলিন জিনটা ঢুকে যাওয়ায় বা ঢোকানোয়, বেসিক্যালি আমরা ইচ্ছা করে ঢুকিয়েছি, ইকো আর ওয়ান ইউজ করে ঢুকিয়েছি, কারণ আমরা জানতাম ইকো আর ওয়ান এর রিকগনিশন সাইট এএমপিআর জিনটাতে আছে, এটা আমাদের টার্গেট ছিল। এবার এএমপিআর জিনটা ঠিকঠাক করে কাজ করছে না। এরপর আমরা যখন ব্যাকটেরিয়া গুলোকে প্লেট করব, প্লেট করার পর ধরা যাক এটা একটা প্লেট, আমরা এখান থেকে এই ইয়েটা নিয়ে একটা অ্যাম্পিসিলিন, ধরো এটার মধ্যে এখানে অনেক প্রচুর ব্যাকটেরিয়া আছে, একটা ব্যাকটেরিয়াল কলোনি, এটা একটা ব্যাকটেরিয়া না, প্রচুর ব্যাকটেরিয়া, আমি জাস্ট দেখানোর জন্য বলেছি। ব্যাকটেরিয়ার এরকম পেট্রি প্লেটে কলোনি তৈরি হয়, এরকম এরকম কলোনি তৈরি হয়, এক একটি কলোনি প্রচুর প্রচুর ব্যাকটেরিয়া থাকে। তো ধরা যাক এইগুলোর মধ্যে জিনটা আছে যেটার মধ্যে ইনসুলিন ছিল। এবার অ্যাম্পিসিলিনের এখান থেকে ধরো অর্ধেকটাও না, বেসিক্যালি খুব সামান্য পোর্শন এখান থেকে নিয়ে এই অ্যাম্পিসিলিনের সলিউশনের মধ্যে রেখে দেয়, রেখে দিয়ে এটাকে আবার প্লেট করে, প্লেট করে বলতে নতুন সেটার মধ্যে ছড়িয়ে দেয়। দেখা যায় যে যদি এরকম হয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে অ্যাম্পিসিলিনের দাওয়া ঢালার পরেও, এবং কিছু ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাচ্ছে পাওয়া যাবে না। বেসিক্যালি আমরা যদি এই ইনসুলিন কন্টেইনিং ব্যাকটেরিয়া গুলোকে অ্যাম্পিসিলিনের সলিউশনে দেই, যেহেতু এদের মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিনটা কাজ করছে না, কারণ এর মধ্যে অ্যাম্পিসিলিন জিন রেজিস্ট্যান্টের জন্য যে জিনটা আছে সেটার মধ্যে এখন ইনসুলিন জিন ঢুকে গেছে, এর জন্য এই ব্যাকটেরিয়া গুলো কি হবে, মারা যাচ্ছে। আর আমরা যেহেতু সম্পূর্ণ ব্যাকটেরিয়াল কলোনি ইউজ করিনি, কিছুটা ইউজ করেছি, বাদ বাকিটুকু তো রেখেই দিয়েছি, এখান থেকে তারপর আমরা আরেকটা নিয়ে প্লেটে এরকম ভাবে দিয়ে কি বলতে পারি যে না, এর মধ্যে ইনসুলিনের জিনটি আছে। আরো হাজার রকম টেকনিক আছে যার দ্বারা তুমি এই কথাটি বলতে পারো, কিন্তু এটা একটা মলিকুলার বায়োলজি টেকনিক। যদি এই ব্যাকটেরিয়াটাকে তুমি অ্যাম্পিসিলিন সলিউশনে দাও, সলিউশনে দেওয়ার পর যদি এটাকে নিয়ে তুমি প্লেট করো, তাহলে দেখবে ঠিক তুমি ব্যাকটেরিয়াল কলোনি পাচ্ছ। এই ব্যাকটেরিয়াল কলোনি কেন পাচ্ছ? কারণ এই ব্যাকটেরিয়াটার মধ্যে তো ইনসুলিন কন্টেইনিং জিন নেই, শুধুমাত্র কি আছে, শুধুমাত্র সেটা আছে যে প্লাজমিডটা গেছে, যে কিছু কিছু ব্যাকটেরিয়া এই প্লাজমিডটা নেবে, কিছু কিছু ব্যাকটেরিয়া এটা নেবে, ওকে, বা কিছু কিছু ব্যাকটেরিয়া নেবে না। এবার যে ব্যাকটেরিয়া গুলো এরকম করে নিচ্ছে, তাদের মধ্যে কি হয়, ব্যাকটেরিয়া গুলো বেঁচে থাকে, অর্থাৎ যে ব্যাকটেরিয়া গুলো বেঁচে থাকছে সেগুলো আমাদের কোনো কাজের না, যে ব্যাকটেরিয়া গুলো মরে যাচ্ছে অ্যাম্পিলিসিলিনে সেটা। তার জন্য যখন প্লেট করা হয়, হয়তো এত এতখানি জায়গা জুড়ে যদি প্লেটিং হয়ে থাকে, আমরা এই কিনার থেকে ছোট্ট কিছু ব্যাকটেরিয়া নিয়ে অ্যাম্পিসিলিন সলিউশনে দেই। অ্যাম্পিসিলিন সলিউশনে দেওয়ার পর আমরা দেখি যদি ব্যাকটেরিয়া গ্রো করছে, এর কথাটির অর্থ হচ্ছে তাহলে এর মধ্যে ইনসুলিন কন্টেইনিং ওই জিনটা নেই, আমরা তাহলে মাদার স্টক থেকে, অর্থাৎ যে এই ব্যাকটেরিয়া গুলো থেকে নেব না। তো আমি কি দেখালাম কত রকমের ব্যাকটেরিয়া, কত রকমের জায়গা আছে এখানে। এক, তো ইকো আর ওয়ান, উপরে আছে টেট্রাসাইক্লিন, তারপর আছে ক্যানামাইসিন। টেট্রাসাইক্লিনে কি আছে, পিএসটি ওয়ান, ক্যানামাইসিনে কি আছে, হিন্দ টু, অ্যাম্পিসিলিনে কি আছে, ইকো আর ওয়ান। তুমি নিজের ইচ্ছে মতো, তোমাকে যদি ইনসুলিন এই জায়গাটাতে ঢোকাতে হয়, তুমি এই এন্ডোনিউক্লিয়াসটি ইউজ করবে, এবং তারপর সেম প্রসেসে যাবে যে এখানে অ্যাম্পিসিলিনের জায়গায় ক্যানামাইসিন সলিউশন ইউজ করবে। যদি তুমি টেট্রাসাইক্লিন ব্যবহার করতে চাও, তাহলে পিএসটি বলে যে এন্ডোনিউক্লিয়াসটি হয় তুমি সেটা ইউজ করবে, এবং তারপর লাস্টে যখন তুমি দেখতে চাও যে ব্যাকটেরিয়াটার মধ্যে ইনসুলিন ঘটিত জিনটি প্রবেশ করেছে কি করেনি, তার জন্য তুমি কি করবে, টেট্রাসাইক্লিনের সলিউশন ইউজ করবে। এবং এইভাবে ইউজ করেই কি হয়, এটা এইভাবে ইউজ করেই ব্যাকটেরিয়া গুলোকে আমরা আলাদা করতে পারি। তো এই ধরনের জিনিসগুলোকে কি করা হয়, যে ভেক্টর গুলোর ক্লোনিং এর জন্য এটা
উঁচু ক্লাসের কোশ্চেন তো খুবই ইম্পর্টেন্ট, হোপফুলি তোমাদেরও যথেষ্ট প্রয়োজনীয় হবে। কি কি প্রয়োজন? প্রতিলিপিকরণের উৎস অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের উৎস। দেখো এখানে PBr 322, প্লাজমিড অফ বলিভার এন্ড রড্রিগেজ নাম্বার 322, এটা অরিজিনাল নাম। এর মধ্যে ওআরআই আছে, অর্থাৎ ওআরআই না থাকলে পরে ব্যাকটেরিয়া কোনোদিন প্লাজমিড কোনোদিন রেপ্লিকেশন করতে পারবে না। সিলেক্টেবল মার্কার, সিলেক্টেবল মার্কার কাকে বলে? AMPR, টেট্রাসাইক্লিন, যেগুলোর উপর আমি দেখাচ্ছিলাম যে তোমার সিলেক্টেবল মার্কার কোনটা, যেটা তোমাকে সিলেক্ট করতে মন চায়, তুমি কখনো টেট্রাসাইক্লিন, কখনো ক্যানামাইসিন, কখনো অ্যাম্পিসিলিন, নিজের ইচ্ছে মতো মার্কার সিলেক্ট করবে। আর ক্লোনিং এর অঞ্চলগুলো কি হয়? ইকো R1, এই রিকগনিশন সাইট গুলোকে বেসিক্যালি ক্লোনিং সাইট বলা হয়, সেম অ্যাজ রিকগনিশন সাইট RS। তো কোনো একটি ব্যাকটেরিয়া বা কোনো একটি প্লাজমিডকে যদি আমরা খুব মডার্ন ওয়েতে ইউজ করতে চাই, তাহলে কি থাকতে হবে তার মধ্যে? প্রতিলিপিকরণের উৎস, সিলেক্টেবল মার্কার এবং ক্লোনিং সাইট। এবং এইগুলোর মধ্যে কি আছে দেখো, ওআরআই আছে, এই অ্যাম্পিসিলিন জিন, ক্যানামাইসিন জিন, তারপর টেট্রাসাইক্লিন জিন, এগুলো কিন্তু বেসিক্যালি এক একটা করে এগুলো সিলেক্টেবল মার্কার। আর ইকো R1, হিন্দ R1, এগুলো যে এক একটা করে এখানে রিকগনিশন সাইট আছে, সেটাকেই বলা হচ্ছে ক্লোনিং সাইট বা ক্লোনিং এর অঞ্চল সমূহ। তো এই তিনটে বৈশিষ্ট্য যদি কোনো একটা প্লাজমিডে না থাকে, সেটাকে আমরা মলিকুলার বায়োলজিতে ইউজ করি না। আর যদি কোনো একটা প্লাজমিডে এই তিনটে বৈশিষ্ট্য থাকে, সেটাকে আমরা কি কাজে ইউজ করি? সেটাকে আমরা একটি জীব থেকে অন্য জীবে ডিএনএ ট্রান্সফারের জন্য ব্যবহার করে থাকি। এই ডিএনএ ট্রান্সফারের জন্য যে প্লাজমিড গুলো ইউজ হয় তাকেই কি বলে? ভেক্টর। একে এর জন্য মলিকিউলার ট্যাক্সিও বলে, মলিকিউলার ট্যাক্সি। বুঝলে? এই হচ্ছে গিয়ে ওভারঅল ভেক্টরের কনসেপ্ট, যে প্লাজমিড গুলোতে এত এই বৈশিষ্ট্যগুলো ঠিকঠাক থাকে এবং যার মাধ্যমে আমরা কোনো একটি জিনকে একটি জীব থেকে অন্য জীবে ট্রান্সফার করতে পারি, সেই প্লাজমিড অণুগুলোকেই আমরা কি বলি? ভেক্টর। ভেক্টরকে আর কি নামে ডাকা হয়? মলিকিউলার ট্যাক্সি, কারণ এটা ডিএনএ অফ চয়েস। আমরা যে ডিএনএটাকে একটা জীব থেকে অন্য জীবে ট্রান্সফার করতে চাই, সেটাকে বহন করে। এই হচ্ছে গিয়ে ওভারঅল ভেক্টরের কনসেপ্ট। আহ আজকে হয়তো পুরোটা আবার রিভাইজ করা সম্ভব হবে না, আমি নেক্সট দিন বাকিটুকু এই চ্যাপ্টারে শেষ করব। তোমরা যারা যারা ভিডিওটি দেখো প্লিজ পড়ে নিও। এই বলে আজকে আমি শেষ করব।